ঠিক আছে তাহলে। দেখো, গতকালকে আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির মূল যে বিষয়বস্তু শর্টে পড়েছিলাম। ডিটেলস আমরা পড়িনি। শর্টে মূল বিষয়বস্তু পড়েছিলাম, যেটার মাধ্যমে আমরা 5-6 পৃষ্ঠা আরামসে লিখতে পারবো, এরকম ভাবে পড়েছি। কিন্তু আমরা যদি একটু ডিটেলস জানি, তাহলে আমরা 7-8 পৃষ্ঠা লিখলে, মানে ব্রড কোশ্চেনের জন্য যদি আমরা 7-8 পেজ লিখি, সেক্ষেত্রে মানে একটু ইনফরমেশন থাকলে ওটারও ভারী হয়। তবে 7-8 পেজ তো আসলে কেউ লিখতে পারে না, 6 পেজ তো লিখেই। ব্রড কোশ্চেন আমরা 6 পেজ লিখি সাধারণত। তবে সেই 6 পেজও যদি তুমি লিখো, সেক্ষেত্রে যেন মানে লেখাটা তথ্যবহুল হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সেই তথ্যের জন্য আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। এখন চলো শুরু করে দেই। দাঁড়াও, দেখাচ্ছি। ওকে, দেখো, আমরা গতকালকে জেনেছিলাম স্যার ফিলিপ সিডনি এটা কত সালে লিখেছিলেন, কবে পাবলিশ করেছিলেন, এটা কোন পিরিয়ডের, এবং এখানে মেইন বিষয়টা কি। মেইন বিষয়টা আসলে জানা দরকার, এটার ডিটেলস জানার পূর্বে। আমি আজকে আবারও বলছি, এর মেইন বিষয় হচ্ছে স্টিফেন গসন নামে একজন ব্যক্তি একটি বই লিখেছিলেন, দ্য চাইল্ড অফ দ্য স্কুল অফ অ্যাবিউজ। সেই বইটার ভিতরে তিনি কবিতা নিয়ে অনেক কিছু লিখেছেন, মানে কবিতার বিরুদ্ধে। এবং তিনি ডেডিকেট করেছিলেন সিডনিকে। এই যে স্যার ফিলিপ সিডনি, এনাকে ওই বইটি ডেডিকেট করেছিলেন, যে তোমরা যে কবিতা লেখো ওগুলো আসলে ফালতু জিনিস একদমই। ওগুলো কোনো পড়ার বিষয় না, ওগুলো আমাদের নৈতিকতা নষ্ট করে দেয় এবং বাচ্চাদেরকে মিথ্যা শিখায়, এভাবে আর কি উনি কথাগুলো বলেন। পোয়েট্রি হচ্ছে মাদার অফ লাইস, এসব কথা বলেন। তো সেই লেখার প্রতি উত্তরে স্যার ফিলিপ সিডনি এই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা লিখেন। এবার তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো যে কেন তিনি লিখেছেন। এখন চলো দেখি এর লেখার, একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, এই লেখার কারণটা আমরা বুঝলাম। আর আমি কালকে এই যে শব্দ দুইটা, ভেটস এবং মনার্ক অফ আর্টস, এই দুটো মাথায় রাখতে বলেছিলাম। ভেটস হচ্ছে প্রফেটদের, মানে আহ, এটা হচ্ছে ল্যাটিন একটা টার্ম, যেটা প্রফেটদের বলা, মানে প্রফেটকে উদ্দেশ্য করা হয়, বা মানে প্রফেটকে বোঝানো হয়। আর মনার্ক অফ আর্টস মানে কবিতা হচ্ছে যত শিল্প রয়েছে তাদের রাজা বা সম্রাট, এটা আর কি লেখক বলেছেন। এখন চলো আমরা ডিটেলসে যাই। এই যে আমরা ডিটেলসে চলে এসেছি। একটু দাঁড়াও। এখন দেখো, এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট, আমরা এ সম্পর্কে জানবো। এতটুক জায়গার ভিতরে বলা হয়েছে স্যার ফিলিপ সিডনির যে প্রবন্ধ, এই প্রবন্ধটি ইংরেজি সাহিত্যে, মানে সাহিত্য সমালোচনার ইতিহাসে একটি মাইল ফলক। মাইল ফলক মানে কি, কর্নার স্টোন। এই সেন্টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, তার এই লেখাটা আহ, সাহিত্যে মর্যাদা পেয়েছে। আর সেক্ষেত্রে এটা কি, ইংলিশ লিটারারি ক্রিটিসিজমের একটি কর্নার স্টোন। এই লাইনটা তোমরা পরীক্ষার সময় কোশ্চেনে ইউজ করতে পারবে। হেডলাইন মানে আমরা যে একটা প্যারা শুরু করি, প্যারার শুরুতে আমরা একটা সুন্দর লাইন দেই না, তো এই লাইনটা তোমরা ব্রড কোশ্চেনের যে প্যারাগুলো আমরা দেই, সেই প্যারার একটা শুরু করার পূর্বে আর কি, শুরুতে আর কি এই লাইনটা দিতে পারবা। আচ্ছা, আমার কথা কি আজকে একটু জড়াই যাইতেছে নাকি তোমরা বুঝতেছো, একটু বলো তো। বোঝা যাচ্ছে আপু। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, এখানে তিনি বলেছেন, আমরা জানলাম কি, যে এই লেখাটা হচ্ছে এটা মাইল ফলক, কর্নার স্টোন। এটি কোনো আকস্মিক লেখা ছিল না, বরং একটি তীব্র আক্রমণের আপু জাদরেলো কথা জবাব ছিল। অনেক বাড়তেছে। বাঁচতেছে? আমার নেটওয়ার্কের নেটওয়ার্ক প্রবলেম? প্রবলেম ও, তোমার এখানে। নেটওয়ার্ক। আমি তো ঠিক বুঝতে পারছি না। মনে হয় ওর নেটওয়ার্ক সমস্যা। ও আচ্ছা,
ঠিক আছে, তাহলে মনোযোগ দাও। যেহেতু ওর নেটওয়ার্কের সমস্যা, তার মানে তো আমরা কিছু করতে পারতেছি না। কিন্তু যদি একটু শব্দ হয় বা অন্য কোনো কিছু হয়, জানাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, কি বললাম, মনে করো তুমি একটা বিষয় খুব পছন্দ করো এবং তুমি জানো সেই জিনিসটা অনেক সুন্দর। এখন তার বিরুদ্ধে যদি কেউ কি কোনো কথা বলে, তুমি কি সেটা মানবা? তুমি তার উত্তর দিবা না এবং বিতর্কে জড়াবে না? ঠিক সেই কাজটাই হয়েছে। স্টিফেন গসন পোয়েট্রি বিরোধিতা করে এই যে দ্য স্কুল অফ অ্যাবিউজ এই বইটা লিখেছেন, যার কারণে আহ, স্যার ফিলিপ সিডনি ওই বইটার বিরুদ্ধে তিনি আবার মানে উত্তর দিয়েছেন যে স্টিফেন গসন আপনি যেটা বলেছেন সেটা আসলে রং, আপনি এটা ঠিক বলেন নাই। মানে উনি ওইটার উত্তর দিয়েছেন যে আপনি এটা বলছেন, এটা তো এভাবে না, এটা আসলে ওইভাবে। মানে উনি যুক্তি দিয়ে দেখো, যারা একটু জ্ঞানী মানুষ তারা সবসময় যুক্তি দিয়ে তর্ক করে, তারা কিন্তু জাস্ট কথা বলে না, মানে ঝগড়া করে না, তারা কিন্তু যুক্তি দেয়। তো সেক্ষেত্রে স্যার ফিলিপ সিডনি যেহেতু একজন জ্ঞানী মানুষ, তিনি তার যুক্তির মাধ্যমে প্রমাণ করে দেন যে পোয়েট্রি আসলে আপনি যা বলেছেন স্টিফেন গসন সাহেব, আপনি যা বলেছেন পোয়েট্রি সেটা না, মাদার অফ লাইস না এবং নার্স অফ লাইস না, এটা হচ্ছে একটা সৌন্দর্য, মানুষের নৈতিকতা জাগ্রত করে, সচেতন করে মানুষকে এবং কন্টেম্পোরারি সোসাইটিকে তুলে ধরে। বুঝতে পেরেছো এটা? উনি মানে স্টিফেন গসনের আহ, বইয়ের বিরুদ্ধে আর কি কথাগুলো বলেন, মানে যুক্তি দেন। আচ্ছা দেখো, এই যে স্টিফেন গসন অ্যাটাক করেন, এই বিষয়ে আমরা চলো দেখি, এই বিষয়ে আমরা জানি। 1779 সালে স্টিফেন গসন নামক একজন পিউরিটান লেখক, দেখো উনি কিন্তু ছিল একজন পিউরিটান প্যামফ্লেটার। তো পিউরিটান লেখক স্টিফেন গসন একটা বই পাবলিশ করেন বা একটা পুস্তিকা প্রকাশ করেন, সেটা হচ্ছে কি দ্য স্কুল অফ অ্যাবিউজ। সেই সময়ে থিয়েটার এবং কবিতার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, কিন্তু পিউরিটানরা এগুলোকে পিউরিটানরা এগুলোকে পাপের উৎস মনে করত। গোসান কবিতাকে ইমরাল, হার্মফুল অ্যান্ড ওয়েস্ট অফ টাইম, দেখো কি কি বলেছে, ইমরাল, সোশ্যালি ডিস্ট্রাকটিভ, মানে আহ, কি বলে, ক্ষতি, সোশ্যালি ডিস্ট্রাকটিভ মানে সমাজ ধ্বংস করে, এই কথাটা তিনি বলেছেন। আর বলেছেন কি ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ হিউম্যান ইন্টালেক্ট বা ওয়েস্ট অফ টাইম, এখন আর কোথায় গেল ওয়েস্ট অফ টাইম। আচ্ছা দেখো, ওয়েস্ট অফ টাইমও তিনি বলেছেন। আর তিনি বলেছেন আহ মানে সমাজের জন্য চরম একটা বিপর্যয় পোয়েট্রি, এটা তিনি তার বইতে বলেছেন। এবং তিনি এই বইটি দ্য আয়রনি অফ ডেডিকেশন, দেখো এই বইটি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, মানে উৎসর্গ কাকে করেছেন, সিডনিকে, স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করে লিখেছেন। দেখো মজার ব্যাপার হচ্ছে, গোসান সিডনিকে না জানিয়েই বইটি তার নামে উৎসর্গ করেছিলেন। সিডনি নিজে একজন উঁচু দরের কবি এবং রাজদরবারের সম্মানিত ব্যক্তিত্ব হওয়ায় এটি তার আত্মসম্মানে লাগে। বুঝতে পারছো? সিডনি হচ্ছেন কে? একজন উঁচু দরের কবি, মানে উচ্চ মানের কবি, এবং তিনি কি রাজদরবারের সম্মানিত একজন ব্যক্তি। সে সে শুধুমাত্র কবিই নয়, তিনি একজন রাজদরবারের সম্মানিত একজন ব্যক্তি। তা সে আর কি এই যে তাকে না জানিয়ে একটা এরকম একটা বই তাকে উৎসর্গ করা হয়েছে, সেজন্য তিনি কি ইনসাল্টেড ফিল করেন, সেই কারণেই তিনি তার রেসপন্সও দেন। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু সেট করে নেই। আচ্ছা দেখো, তো সেই রেসপন্সে আমরা কি দেখতে পাই? গোসানের যে আনা ভিত্তিহীন অভিযোগগুলোর তাত্ত্বিক ও যৌক্তিক জবাব দিতে এবং এলিজাবেথের সমাজের কবিতার হারানো গৌরব ও সঠিক মর্যাদা ফিরিয়ে আনার জন্য 1595 সালে এই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা তিনি লিখেন। এখানে কি দেখো, দুইটা টাইটেলে তিনি লেখেন, একটা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান্ড দ্য ডিফেন্স অফ পোয়েসি। পোয়েসি মানেই হচ্ছে পোয়েট্রি, ঠিক আছে? তো দ্য ডিফেন্স অফ পোয়েসি এই দুইটা নামে তিনি লেখেন, কিন্তু পরবর্তীতে এই নামটা রয়ে যায় অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কিন্তু এর কিন্তু দুইটা নাম রয়েছে, এটা মাথায় রাখবা। এবং সিডনিস এসে সিস্টেমেটিক্যালি dismantles Gausson's arguments to restore poetry to its rightful supreme
প্লেস ইন সোসাইটি। সিডনির যে এই প্রবন্ধটি ছিল, এটা আসলে কবিতাকে তার যে একটা সঠিক যে উঁচু জায়গা সমাজে, সেই জায়গাটা আবার গঠিত হয় এবং পুনরায় সম্মান পায় আর কি কবিতা। তারপর দেখো, দ্য অ্যান্টিকুইটি দ্য অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি। আচ্ছা, আমার সাথে কে আছো এখন? আপু আমি তো আছি। না। একজন মনে হয় চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, শুনো মনোযোগ দিয়া। ঠিক আছে দেখো, আপু। দ্য এন্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি, কবিতার প্রাচীনত্ব এবং বিশ্বজনীনতা। এইখানে এতটুকু জায়গার কথা এখন বলতেছি। লাইন ধরে ধরে পড়াতে পারছি না, দুঃখিত, কারণ চোখটা ধরে যায়, বুঝছো, এজন্য। আচ্ছা দেখো, এখানে সিডনি বলেছেন, প্রবন্ধের শুরুতেই প্রমাণ করেছেন যে কবিতা কোনো সস্তা বা আধুনিক বিনোদন নয়, এটি একটি মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন এবং সম্মানিত ভিত্তি, রুট অফ হিউম্যান সিভিলাইজেশন, দ্য ফাদার অফ নলেজ। তিনি বলেছেন কবিতা হচ্ছে কি জ্ঞানের জনক বা আদি পিতা, তিনি একথা বলেছেন। এরপর দেখো, সিডনি বলেন, সিডনি কলস পোয়েট্রি দ্য লাইট গিভার টু ইগনোরেন্স। সিডনি বলেন পৃথিবীর সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের আলো প্রথমে কবিতার মাধ্যমেই এসেছে। আদিম যুগের মানুষ যখন অসভ্য ছিল, তখন কবিরাই তাদের ভাষা এবং সংস্কৃতির প্রথম পাঠ শিখিয়েছিলেন। এখানে দেখো, বিফোর সায়েন্সেস অর ফর্মাল ফিলোসফিস এক্সিস্টেড, পোয়েট্রি ওয়াজ দ্য মিডিয়াম থ্রু হুইচ হিউম্যান বিংস ফার্স্ট লার্নড ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড এথিক্স। যে কবিতার মাধ্যমে মানুষ ভাষা শিখেছে, সংস্কৃতি শিখেছে, নৈতিকতা শিখেছে। তাহলে কি জ্ঞানের জনক কে? কবিতা। তিনি এটা প্রমাণ করেছেন। এরপর তিনি বলেন, দ্য গাইড অফ ফিলোসফার্স অ্যান্ড হিস্টোরিয়ানস। পোয়েট্রি হচ্ছে ফিলোসফার এবং হিস্টোরিয়ানসদের গাইড বা পথ প্রদর্শক। Sidney points out that the earliest Greek philosophers and the great philosopher Plato wrote their dialogues with deep poetic beauty. এখানে বলা হয়েছে প্রাচীন গ্রিসের মহান যে দার্শনিক, কই গেল পয়েন্টস অন দ্যাট, দেখো, মহান যে দার্শনিক প্লেটো, প্লেটোর যে সংলাপগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে সেগুলো অত্যন্ত কাব্যিক, উইথ ডিপ পোয়েটিক বিউটি। মানে প্লেটো যে দার্শনিক, তার যে দর্শনের যে কথাগুলো, সেই সংলাপগুলো আমরা যদি দেখি, সেখানেও ডিপ পোয়েটিক বিউটি রয়েছে। সিমিলারলি, একইভাবে পৃথিবীর প্রথম ইতিহাসবিদ হেরোডোটাস তার ইতিহাসের বিবরণকে মানুষের কাছে আকর্ষণীয় করতে কবিতার মতো রূপক ও ছন্দের আশ্রয় নিয়েছিলেন। অর্থাৎ দর্শন ও ইতিহাসও কবিতার হাত ধরে পৃথিবীতে ডানা মেলেছে। এক কথায় হচ্ছে কি, ফিলোসফার ছিলেন কে? প্লেটো। তার লেখাগুলোর মধ্যে আমরা পোয়েটিক ডিকশন পাবো বা পোয়েটিক ছন্দ পাবো। আর হিস্টোরিয়ান ছিল কি? হেরোডোটাস। তিনি ইতিহাস লিখেছেন ছন্দের মাধ্যমে, কাব্যিক যে ছন্দ সেগুলো ব্যবহারের মাধ্যমে। তাহলে কি এসব ক্ষেত্রেও আমরা পোয়েট্রি রয়েছে, তাহলে আমরা পোয়েট্রিকে কিভাবে অ্যাভয়েড করবো বা পোয়েট্রিকে আমরা খারাপ কিভাবে বলি, এই কথা তিনি বলেছেন। এরপর দেখো, রিলিজিয়াস স্যাংশন, ধর্মীয় স্বীকৃতি। সিডনি নোটস দ্যাট স্যাক্রেড টেক্সট আর ডিপলি পোয়েটিক। পবিত্র বাইবেলের, মানে ধর্মীয় ক্ষেত্রে দেখো, পবিত্র বাইবেলের অনেক অংশ মূলত চমৎকার কবিতা। ঈশ্বর বা দেবতাদের, দ্য হোলি বাইবেল ফিচার্স হেভিলি পোয়েটিক বুকস সাচ অ্যাজ দ্য সামস বা পামস অফ কিং ডেভিড। Therefore, to attack poetry is to blasphemy against the very medium chosen to convey divine truths. মানে স্বর্গীয় যে সত্য, সেগুলোকে প্রকাশ করার জন্য কবিতা ব্যবহৃত হয়েছে।
তাই কবিতাকে আক্রমণ করা মানে সমগ্র মানব সভ্যতার গোড়াপত্তনকে অস্বীকার করা। এই কথা তিনি বলেছেন সিডনি। এরপর তিনি বলেন রোমান ও গ্রিক সংস্কৃতির কবিদের মর্যাদা দেখো, দ্য এস্টিমেশন অফ পোয়েটস ইন এনশিয়েন্ট কালচার, মানে রোমান অথবা গ্রিক, এনশিয়েন্ট কি পুরাতন বা প্রাচীন, হ্যাঁ। তো সেখানে ছিল কি, রোমানরা ছিল, তাদের যে সংস্কৃতিতে কবিদের মর্যাদা ছিল সেই কথাই এখানে তুলে ধরছেন তিনি। টু এলিভেট দ্য স্ট্যাটাস অফ দ্য পোয়েট, সিডনি অ্যানালাইজেস হাউ দ্য গ্রেটেস্ট এনশিয়েন্ট সিভিলাইজেশনস ভিউড দেম, মানে কিভাবে তা এনশিয়েন্ট যে সিভিলাইজেশন ছিল সেখানের মানুষজন কিভাবে কবিতা দেখতেন বা কবিদেরকে দেখতেন সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। তো রোমানদের কনসেপ্ট ছিল কবিরা হচ্ছে ভেটস। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে ভেটস শব্দটা জেনে রাখো। ভেটস অর্থ হচ্ছে প্রফেট। মানে এখন বলো প্রফেট অর্থ কি? প্রফেট অর্থ তো তোমরা জানোই, নবী। এখন নবী কি মানে ভবিষ্যৎবাণী করতে পারে বা অনেক কিছু আধ্যাত্মিক কিছু জানে, তাদেরকে বলে না নবী। তো এক্ষেত্রে কবিদেরকে আর কি রোমানরা ভেট বলে আখ্যা দিয়েছিলেন। দ্য এনশিয়েন্ট রোমান্স কল্ড এ পোয়েট এ ভেটস, হুইচ ট্রান্সলেটস টু এ প্রফেট অর এ সিয়ার। এই একই অর্থ, এই যে তিনটা অর্থ ভেটস, প্রফেট, সিয়ার একই অর্থ ধারণ করে। দে বিলিভড দ্যাট পোয়েটস possessed a divine heavenly inspiration that allowed them to see hidden truths and peer into the future. এখানে দেখো বলেছেন কি, রোমানদের ধারণা, উম, এটা হচ্ছে রোমানদের কনসেপ্ট। প্রাচীন রোমানরা কবিদের বলতো ভেটস। এক কথায় এই শব্দটির অর্থ হলো প্রফেট বা সিয়ার, ঋষি বা ভবিষ্যদ্বক্তা বা নবী। রোমানরা বিশ্বাস করত কবিদের মধ্যে এক ধরনের ঐশ্বরিক শক্তি আছে যার মাধ্যমে তারা সাধারণ মানুষের চোখের আড়ালের সত্য এবং ভবিষ্যৎ দেখতে পান। এই কথাটা বুঝতে পারছো যে রোমানদের কনসেপ্ট অনুযায়ী কবিরা কতটা উঁচু মানের ছিল। আহ এটা আর কি সিডনি সামনে নিয়ে এসেছেন। এবং তিনি আরো বলেছেন গ্রিকদের যে কনসেপ্ট ছিল কবিদের নিয়ে সেই কনসেপ্টটা তিনি তুলে ধরেছেন। সেটা হচ্ছে কি, গ্রিক শব্দ পোইন, পোইন, দেখো পো ইন বানানটা মনে রেখো, গ্রিক শব্দ পোইন থেকে পোয়েট শব্দ এসেছে। হুম, এই শব্দটা থেকেই পোয়েট শব্দ এসেছে। আর যার আক্ষরিক অর্থ হচ্ছে টু মেক। এর আক্ষরিক অর্থ কি, টু মেক অর টু ক্রিয়েট, মানে কোনো কিছু তৈরি করা। সিডনি এখানে একটি চমৎকার তুলনা করেছেন যে জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোনমার্সরা, লয়ার্স অ্যান্ড ফিজিশিয়ানস আর ট্রাপড বাই দ্য স্ট্রিক্ট লস অফ নেচার। এখানে বলেছেন কি জানো, যে যারা জ্যোতির্বিজ্ঞানী রয়েছে, গণিত, তারপরে লয়ার্স রয়েছে, চিকিৎসক রয়েছে, তারা কি প্রকৃতির দেওয়া উপাদানের উপর নির্ভর করে কাজ করেন। কিন্তু কবিরা তারা হচ্ছে আসলে তাদের থেকে উন্নত। কারণ কি, তারা সৃষ্টি করেন কি, মানে কবিতা সৃষ্টি করেন বা তৈরি করেন, সেজন্য তারা কি উন্নত, তারা হচ্ছে আরো সুপ্রিম। নেচার প্রোভাইডস আস উইথ এ ওয়ার্ল্ড মেড অফ ডাল ব্রাস। এখানে তিনি বলেছেন যে দেখো, একজন কবি প্রকৃতির নিয়ম ভেঙে নিজের স্বাধীন কল্পনা দিয়ে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করেন। প্রকৃতি আমাদের যে পৃথিবী দিয়েছে তা যদি হয় ব্রোঞ্জের বা ব্রাসের, কবিরা তাদের কল্পনা দিয়ে তৈরি করেন সোনার, গোল্ডেন এক আদর্শ জগৎ। এখানে দেখো ব্রাস, ব্রাস মানে হচ্ছে ব্রোঞ্জ। এই মানে প্রকৃতি যদি হয় ব্রোঞ্জ পৃথিবীতে, তো সেটাকে কল্পনার মাধ্যমে সুন্দর করে একটা আকৃতি দেন। কারা দেন? কবিরা দেন। এবং সেটা হচ্ছে কি একটা পিওর গোল্ড, মানে আসল স্বর্ণ। এটা তিনি বলেছেন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে সুমাইয়া? হ্যাঁ আপু, স্পষ্টই বোঝা যাচ্ছে। আচ্ছা, আর তুমি কি বুঝতেছো কনসেপ্ট গুলো? হ্যাঁ, আমি বোঝার চেষ্টা করছি, না বুঝলে বলবো না। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো সিডনিজ ডেফিনেশন অ্যান্ড পারপোজ। দেখো সিডনিজ ডেফিনেশন অ্যান্ড, একটা মিনিট, এখানে একটা অ্যাড এসে গেছে। সিডনিজ ডেফিনেশন অ্যান্ড পারপোজ অফ পোয়েট্রি। এই যে কথাটুকু দেখো, এরিস্টটল সম্পর্কে বলেছেন, এরিস্টটলের অনুকরণ তত্ত্ব বা মাইমসিস
কে সমর্থন করে সিডনি কবিতার একটি নিজস্ব ও যুগান্তকারী সংজ্ঞা দিয়েছেন। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে মাইমসিস রয়েছে না, এটা আমাদের যে ক্রিটিসিজম রয়েছে এরিস্টটলের পোয়েটিক্স, সেখানে এটা একটা চ্যাপ্টারের অংশ। তোমরা এই বিষয়টা আরো ভালোভাবে সেখানে পাবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। এছাড়াও এখানে আর একটা বিষয় তোমার জানতে হবে, এই যে কোটেশনটা, পোয়েট্রি ইজ অ্যান আর্ট অফ ইমিটেশন, ফর সো এরিস্টটল টার্মড ইট ইন হিজ ওয়ার্ল্ড মাইন্ডসিস, দ্যাট ইজ টু সে এ রিপ্রেজেন্টিং counterfeiting or figuring forth, to speak metaphorically, a speaking picture with this end to teach and delight। এখানে একটা বিশাল লম্বা কথা, যেহেতু এটা এরিস্টটলের লেখা তাহলে বুঝতেই পারছো কিরকম হইতে পারে। তবে এখানের মূল বিষয় হচ্ছে পোয়েট্রি হচ্ছে একটা অনুকরণ আহ, বিষয়, যেটা মানুষ তার অনুকরণ করে লিখে কোনো একটা কিছু চিন্তা করে বা মনে করে, এবং ফিগার অফ স্পিচ ব্যবহার করে, এবং মেটাফোরিক্যালি কোনো একটা কথা সে প্রেজেন্ট করে কবিতার মাধ্যমে, এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পাই, এবং শিক্ষাটা পাই কিভাবে, আনন্দের সাথে। ঠিক আছে, এই কথাটা তিনি এইখানে বলেছেন। আর এটা একটা ইম্পর্টেন্ট কোটেশন। এখন দেখো, এই স্পিকিং পিকচার, এই স্পিকিং পিকচারের কথা যে বলেছেন, পোয়েট্রি ইজ নট জাস্ট এ প্যাসিভ লিটারাল কপিং, ইট ইজ অ্যান অ্যাক্টিভ ভিভিড রিইমাজিনিং অফ রিয়েলিটি। এখানে বলেছেন সিডনি, কবিতাকে সিডনি একটি কথা বলা ছবি হিসেবে আখ্যায়িত করেছেন। এক্ষেত্রে দেখো, আহ জাস্ট সেকেন্ড। আচ্ছা দেখো, ইমিটেশনের যে ব্যাপারটা, এটা আমি আর একবার ক্লিয়ার করি। সিডনি বলেন কবিতা হলো এক ধরনের অনুকরণের শিল্প, তবে এটি কোনো জড় বস্তুর অথবা হুবহু অনুকরণ নয়। এটি হলো কবির মনের ভাবকে রূপক ও উপমার সাহায্যে পুনর্নির্মাণ করা। এখানে তিনি এই কথা বলেছেন। এবং জাস্ট অ্যাজ এ পেইন্টার ইউজেস এ ব্রাশ, এ পোয়েট ইউজেস ওয়ার্ডস টু পেইন্ট এ লাইভ ব্রিদিং পিকচার ইন দ্য মাইন্ডস অফ দ্য অডিয়েন্স। এখানে দেখো, এই যে লাইনটা সুমাইয়া, এই লাইনটা যে কতটা ইম্পর্টেন্ট। মানে এই যে দেখো, একজন পেইন্টারের মতো, আহ, যে পেইন্টার ব্যবহার করে কি ব্রাশ, সেক্ষেত্রে কবি ইউজ করেন কি শব্দ। শব্দের মাধ্যমে তিনি জীবন তুলে ধরেন, জীবনের ছবি আঁকেন, এবং সেই ছবিগুলো কি নিঃশ্বাস নেয় অডিয়েন্সদের চোখে। এই যে ব্রিদিং পিকচার ইন দ্য মাইন্ডস, এবং অডিয়েন্সদের মনের ভিতরে ওই ছবিগুলো নিঃশ্বাস নেয়। যেমন ধরে আমাদের একটা কবিতা আছে না, ওই যে জন কিটসের যে লেখা, একটা পাত্রের উপরে যে ছবি আঁকা, ওই যে ওটস অফ এ গ্রেসিয়ান আর্ন, আর্নের উপরে যে ছবি আঁকা, সেই ছবি আঁকা নিয়ে যে একটা কবিতা লেখে, সেখানে কি তারা জীবিত ছিল এমন মানুষদের কথাই তো বলেছেন, যে ওই ওই যে সময়টার কথা উল্লেখ করেছেন কবি। সেক্ষেত্রে কি আমরা ওইটা কল্পনা করেছি না যে একটা সময় তারা জীবিত ছিল। মানে এই বিষয়টা আর কি সিটি প্রকাশ করেছেন, যে কবি হচ্ছেন পেইন্টারদের মতোই ছবি আঁকেন, কিন্তু কবিরা শব্দের মাধ্যমে অডিয়েন্সের মনে একটা আহ, জীবিত জীবন্ত ছবি আঁকেন। এই কথাটা তিনি বলেছেন। এবং এই লাইনটা, এই যে লাইনটা তুমি পরীক্ষার সময় ইউজ করতে পারবে, জাস্ট অ্যাজ এ পেইন্টার ইউজেস এ ব্রাশ, এ পোয়েট ইউজেস ওয়ার্ডস টু পেইন্ট এ লাইভ ব্রিদিং পিকচার ইন দ্য মাইন্ডস অফ দ্য অডিয়েন্স। ওকে, এরপর দেখো, দ্য আলটিমেট গোল, মূল উদ্দেশ্য কি। দ্য ডুয়াল পারপোজ অফ পোয়েট্রি ইজ টু টিচ অ্যান্ড ডিলাইট। মূল উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে কি শেখানো এবং আনন্দ দেওয়া। এরপর দেখো, এখানে থাকবে কি মোরাল এডুকেশন, মানে নৈতিক শিক্ষা। কিন্তু এখানে নৈতিক শিক্ষাটা থাকবে কি, থাকবে কিভাবে, নৈতিক শিক্ষাটা আসতে হবে পিওর প্লেজারের মাধ্যমে এবং এন্টারটেইনমেন্টের মাধ্যমে। আমরা একটা কবিতার পড়ে আনন্দও পাবো, অনুভব করব, এবং মানে মজা করে পড়বো, এবং পড়ার মাধ্যমে কি আমরা নৈতিক শিক্ষা পাবো, আহ, তারপরে সামাজিক জ্ঞান পাবো, সচেতন হব। এইসব বিষয় তিনি বলেছেন যে এটা কবিতার উদ্দেশ্য হচ্ছে শেখানো এবং আনন্দ দেওয়া, দুটোই। এখানে কোনো একটা জিনিস নেই, এখানে দুটোই রয়েছে, টিচ, টু টিচ অ্যান্ড ডিলাইট। এরপরে দেখো, দ্য সুপারিয়রিটি অফ পোয়েট্রি। এখানে লাইনটা একটু বলো তো আমাকে, আমার একটা অ্যাড আসছে সামনে, এই জন্য দেখতে পাইতেছি না।
5 নম্বরের যে লাইনটা দেখা যাচ্ছে, তুমি তো দেখতে পাচ্ছ নাকি? 5 নাম্বার লাইন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই লাইনটা একটু বলো তো। হ্যাঁ, দ্য সুপিরিয়রিটি অফ পোয়েট্রি ওভার ফিলোসফি অ্যান্ড হিস্টোরি। আচ্ছা, ফিলোসফি এবং হিস্ট্রির উপর যে এর কি বলে, এর যে শ্রেষ্ঠত্ব, সেই বিষয়টা এখানে বলেছেন। এই বিষয়টা আমি তোমাকে শর্টে বলি। প্রবন্ধের সবচেয়ে আকর্ষণীয় অংশে সিডনি প্রমাণ করেছেন কেন অন্য সব জ্ঞান শাখার চেয়ে কবিতা শ্রেষ্ঠ। তিনি মানব চরিত্র উন্নত করার ক্ষেত্রে দর্শন, ইতিহাস ও কবিতার মধ্যে এটি তুলনা করেছেন। এখানে দেখো কিভাবে তিনি তুলনাগুলো করেছেন। তিনি বলেছেন ফিলোসফার যারা রয়েছেন, মানে দার্শনিক যারা রয়েছেন বা দর্শনবিদ্যা যেটা রয়েছে, সেখানে একটা লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশন কি, সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। আমি তোমাকে বাংলায় বুঝিয়ে বলছি। দার্শনিকরা মানুষকে নৈতিকতা শেখাতে চান, কিন্তু তাদের পদ্ধতি হলো অত্যন্ত জটিল, শুষ্ক এবং বিমূর্ত তত্ত্ব। সাধারণ মানুষের কাছে তা অত্যন্ত কঠিন ও বোরিং মনে হয়। এই যে সম্পূর্ণ বিষয়টার কথাই হচ্ছে এইরূপ, যে দর্শনের মাধ্যমে আমরা যে শিখবো নৈতিকতা, কিন্তু সেটা তো শিখতে ভালো লাগে না, মানুষের কাছে বোরিং লাগে, কঠিন মনে হয় এবং শুষ্ক বিমূর্ত মনে হয়। তাহলে কিভাবে আমরা শিখবো? তো এই জন্য দার্শনিকদের আসলে একটা লিমিটেশন রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে আমাদের শেখানোর ক্ষেত্রে। কারণ সেখানে আমরা আনন্দ পাই না, মজা পাই না, আমাদের হৃদয়ে সেই নৈতিক মূল্যবোধটা আসলে গেঁথে থাকে না, যেটা আমরা কবিতার মাধ্যমে পাই। তাহলে কি, দার্শনিকদের একটা সীমাবদ্ধতা রয়েছে। এরপর তিনি আরো বলেছেন হিস্টোরিয়ানদেরও সীমাবদ্ধতা রয়েছে, মানে ইতিহাসবিদদের সীমাবদ্ধতা রয়েছেন। ইতিহাসবিদরা বাস্তব উদাহরণ উদাহরণ দিয়ে শেখাতে চান, কিন্তু তারা কেবল অতীতে যা ঘটে গেছে তা লিখতেই বাধ্য। ইতিহাসে অনেক সময় দেখা যায় অত্যাচারী রাজা জয়ী হচ্ছে আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে। ফলে ইতিহাস সব সময় মানুষকে ভালো কাজের সঠিক অনুপ্রেরণা দিতে পারে না। এইটা কিন্তু খুবই ক্লিয়ার একটা কথা। তুমি তো এটা বুঝতে পারছো নাকি? তাহলে আমি আর কথা বাড়াবো না এখানে। হ্যাঁ, এটা বুঝতে পারছি আপু। আচ্ছা, এরপর দেখো দ্য ট্রায়াম্ফ অফ দ্য পোয়েট। এখন দেখো কবির যে শ্রেষ্ঠত্ব, সেটা তিনি বলছেন। প্রথম কি বলছে? লিমিটেশন বলছে হিস্টোরিয়ানদের, ফিলোসোফারদের, এই দুই ব্যক্তিদের আহ লিমিটেশন বলছে, মানে সীমাবদ্ধতা। এখন তিনি বলবেন কি, কবিদের যে শ্রেষ্ঠত্ব সেই বিষয়টা তিনি উল্লেখ করবেন। এখানে দেখো এই যে ওয়ার্ড গুলা ই করা আছে, অ্যাবস্ট্রাক্ট, মোরাল, আইডিয়াল, কনক্রিট, ভিভিড স্টোরি। যদি তুমি একটা সেন্টেন্সের কি পয়েন্ট গুলো মনে রাখতে পারো, তাহলে তোমার সেন্টেন্স লিখতে অনেক সুবিধা হয় ব্রড কোশ্চেনে। এই 2 বছর পড়ার পরে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর, তুমি হয়তো অবশ্যই জানো যে আমরা কিওয়ার্ড গুলো মনে রাখলে আমরা সেন্টেন্সটা অটোমেটিক আমরা মনে নিয়ে আসতে পারি। যেহেতু আমাদের কোশ্চেনের অ্যান্সার বড় বড় লিখতে হয়, সেক্ষেত্রে আমরা সব মুখস্থ করে পারবো না, তাই আমরা কিওয়ার্ড মনে রাখবো, এটা মাথায় রাখবে, হ্যাঁ। এরপর দেখো, কবি হলেন দর্শন ও ইতিহাসের এক অপূর্ব সমন্বয়ক। কবি হলেন কি? দর্শন এবং ইতিহাসের এক অপূর্ব সমন্বয়ক। হি কম্বাইন্স দ্য স্ট্রেংথস অফ বোথ রাইভালস while discarding their weaknesses. দেখো, তিনি বলছেন কি, কবিরা আসলে এই যে দুইটা বিষয়, হিস্টোরিয়ান এবং ফিলোসফারদের, এই দুইটা বিষয় একত্র করে তার বিষয়টাকে স্ট্রং করে, মানে শক্তিশালী করে। The poet takes the abstract moral ideal from philosophy and clothes it in a concrete, vivid story from a history. এটা কি করে, ফিলোসফারদের কাছ থেকে একটা আইডিয়া নেয়, মরাল আইডিয়াল গুলো সে নেয়, নিয়ে কি করে, সে একটা পোশাক তৈরি করে, মানে সুন্দর করে ওটাকে সাজায়। একটা আইডিয়া নিয়ে, নৈতিক আইডিয়া নিয়ে সেটাকে সুন্দর করে সাজায় এবং সেটাকে অনেক কনক্রিট করে, মানে শক্তিশালী করে। ভিভিড স্টোরি, মানে স্পষ্ট একটা গল্প বানায়। কিসের মাধ্যমে? হিস্ট্রির মাধ্যমে। বুঝতে পারছো? মানে ইতিহাস এবং এই যে ফিলোসফি, দুইটাকে মিক্স করে তিনি একটা সুন্দর আনন্দদায়ক কিছু তৈরি করে। এটা কি বলছে? যেহেতু আমাদেরকে ফিলোসফি দেয় কি ড্রাই ম্যাপ দেয়, আর হিস্ট্রি আমাদেরকে কি দেয়, একটা ভাঙাচোরা রাস্তা দেয়। পোয়েট্রি কি করে, এই দুইটাকে একত্র করে সুন্দর এবং আনফরগেটেবল একটা ভ্রমণ কাহিনী তৈরি করে। এই কথাটা এখানে বলা হয়েছে।
এটা যদি তুমি বারবার পড়ো তাহলে এই কথাগুলোর তাৎপর্য তুমি ভালোভাবে বুঝতে পারবা। আর তাৎপর্য বুঝতে পারলে তোমার পরীক্ষার অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। এরপর দেখো, রেফিউটেশন অফ স্টিফেন গসন্স ফোর চার্জেস। এখানে যে চারটা চার্জ রয়েছে আমি গত ক্লাসে অলরেডি এক্সপ্লেইন করেছি, তারপরে শর্টে আবার বলছি। এখানে কি দেখো, স্টিফেন গসন চারটা অপবাদ দিচ্ছে পোয়েট্রিকে, এক কথায়। সেটা হচ্ছে কি, পোয়েট্রি ইজ এ ওয়েস্ট অফ টাইম, পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস, পোয়েট্রি ইজ দ্য নার্স অফ অ্যাবিউস, তারপরে প্লেটো ব্যানিশড পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল রিপাবলিক। এই চারটা অপবাদ দিয়েছেন এবং চারটার বিরুদ্ধেই বিরোধিতা করে সিডনি, আচ্ছা দেখো, আহ কি যেন বলতেছিলাম, আমি একটা মেসেজ আসছে গ্রুপে, সেটা দেখতেছিলাম বুঝছো। খুব সম্ভবত এটা কে যেন ছিল। ও, সুরাইয়া, সুরাইয়ার আম্মু অসুস্থ। আচ্ছা দেখো, এখানে বলেছেন কি, আমি কোন কোন পর্যন্ত ছিলাম, আচ্ছা স্টিফেন গসনের ব্যাপারে, রাইট? তাহলে স্টিফেন গসন এই যে চারটা এলিগেশন লাগিয়েছেন পোয়েট্রির উপরে, তার প্রতি উত্তরে সিডনি আপার বলেছেন যে পোয়েট্রি আসলে ওয়েস্ট অফ টাইম না, কারণ আমরা পোয়েট্রির মাধ্যমে কি শিখতে পারি, নতুন কিছু শিখতে পারি। সেক্ষেত্রে পোয়েট্রি কখনোই ওয়েস্ট অফ টাইম হতে পারে না, কারণ আমাদেরকে নৈতিকতা ও বীরত্ব শেখায়, কিভাবে আনন্দের সাথে কম সময়ে পোয়েট্রি আমাদেরকে শিখায়। এরপর দেখো, পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস, এই কথাটা বলেছেন কে, স্টিফেন গসন। এখানে দেখো, এই যে বলছে মাদার অফ লাইস, সেখানে সিডনি বলেছেন দেখো আমরা কিন্তু কবিতাকে একদম আহ, বলি না যেগুলো সত্য কথা, আমরা কিন্তু এটাও বলি না যেগুলো সত্য কথা বা এখানে যে মিথ্যা আছে এটাও বলি না, আমরা এখানে সিম্বলিক ওয়েতে অন্যভাবে একটা আহ, সামাজিক বিষয় বা নৈতিক বিষয় তুলে ধরি, যার মাধ্যমে মানুষ আহ, আনন্দের সাথে যেন শিখতে পারে, সেটা আমরা দেখি। মানে সিডনি তার বিখ্যাত যে উক্তি সেখানে বলেন, দ্য পোয়েট অ্যাফার্মস নাথিং অ্যান্ড দেয়ারফর নেভার লাইট। কবি কোনো কিছুকে বাস্তব সত্য বলে দাবিই করেন না, তাই তিনি মিথ্যাও বলেন না, এই কথা আর কি বলছেন। একজন বিজ্ঞানী বা জ্যোতির্বিজ্ঞানী যদি ভুল তথ্য দেন তবে তা মিথ্যা হবে, কিন্তু কবি তো শুরুতেই ফ্রেম সেট করে নেন যে এটি তার কল্পনা। তিনি ঐতিহাসিক সত্য দাবি করেন না, তিনি দেখান কি হওয়া উচিত বা কি ঘটতে পারে, তাই কবিকে মিথ্যাবাদী বলা মূর্খতা। এরপর দেখো, এই আর একটা বিষয় কি, নার্স অফ অ্যাবিউজ। অ্যাবিউজ মানে তো বোঝো অপব্যবহার, পোয়েট্রি হচ্ছে কি অপব্যবহার। সেক্ষেত্রেও সিডনি বলেন কি, দোষটা কবিতার রূপ বা শিল্পের নয়, দোষটা হলো কিছু খারাপ লেখকের, কিছু অযোগ্য লেখক কবিতাকে ভুল কাজে ব্যবহার করে সস্তা প্রেমের গান বা অনৈতিক নাটক লিখছেন। এর জন্য মূল শিল্পকে দোষ দেওয়া যাবে না, যেমন তলোয়ার দিয়ে যদি কেউ নিরীহ মানুষকে আঘাত করে তবে দোষ তলোয়ারের নয়, বরং ওই আঘাতকারীর। সিডনির ভাষায়, ডু নট কন্ডেম দ্য সোয়ার্ড, কন্ডেম দ্য কিলার। এই একটা কোটেশন পাইলাম। এরপর দেখো, প্লেটো ব্যানিশড পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল রিপাবলিক। এটা গতদিনও বলেছিলাম, তারপর আবারও বলছি। দেখো, গসনের মতে, স্টিফেন গসনের কথার উত্তরে আর কি সিডনি বলেন যে তার যে মানে স্টিফেন গসনের যে দাবি সেটি হচ্ছে আংশিক সত্য। সিডনি পরিষ্কার করেন যে প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে সব কবিকে তাড়িয়ে দেননি, তিনি ওই সময় মানে সমসাময়িক সময়ের কিছু অযোগ্য এবং নীতিহীন যে কবিরা ছিল, যারা দেবতাদের নিয়ে মিথ্যা কথা লিখতেন, মিথ্যা দেবতাদের নিয়ে মিথ্যা কথা লিখতেন এবং যুবকদের কনফিউজ করতেন, তাদের বিরুদ্ধে তাদেরকে আর কি তার রাজ্য থেকে বিদায় করেছিলেন। প্লেটো নিজে একজন অত্যন্ত কাব্যিক দার্শনিক ছিলেন এবং তিনি প্রকৃত কবিদের ঐশ্বরিক মনে করতেন, ঠিক আছে, ডিভাইনলি ইন্সপায়ার্ড পোয়েটস, এটা তিনি মনে করতেন। এরপর দেখো, থ্রি কাইন্ডস অফ পোয়েটস, এখানে রয়েছে তিন ধরনের কবি। একটা হচ্ছে ডিভাইন পোয়েটস, ফিলোসফিক্যাল পোয়েটস, আর একটা হচ্ছে রাইট অর ট্রু পোয়েটস। আমি সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু আমার জুমের টাইম শেষ হয়ে যাচ্ছে, বুঝছো। এখন দেখো, ডিভাইন পোয়েটস যারা ঈশ্বরের মহিমা, ধর্মীয় বাণী এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে লেখেন, যেমন বাইবেলের ডেভিড বা প্রাচীন গ্রিক কবি হোমার।
এরপর ফিলোসফিক্যাল পোয়েটদের কথা তিনি বলেছেন, যারা রাজনীতি, বিজ্ঞান, দর্শন বা ইতিহাসকে ছন্দের মাধ্যমে ফুটিয়ে তোলেন, তারা কিছুটা বাস্তব বিষয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেন। আরেকটা হচ্ছে রাইট অর ট্রু পোয়েটস, দ্য রিয়েল ক্রিয়েটার্স। এরাই হলেন আসল এবং শ্রেষ্ঠ কবি। তারা কোনো বাস্তব জগতের নিয়ম বা তথ্যের শিকলে বন্দী নন। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের চমৎকার কল্পনা শক্তি দিয়ে এমন নিখুঁত চরিত্র ও জগৎ সৃষ্টি করেন যা সমাজকে আলোর পথ দেখায়। এরপর দেখো, কবিতার কিছু জনরা রয়েছে। একটা হচ্ছে প্যাস্টোরাল, একটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে ট্রাজেডি, আর একটা হচ্ছে হিরোইক বা এপিক। হিরোইক বা এপিক হচ্ছে মহাকাব্য। ট্রাজেডি তো জানো কিরকম হইতে পারে। এটি বড় বড় রাজা বা অত্যাচারী শাসকদের পতন এবং করুণ পরিণতি দেখায়। তারপরে কমেডিও জানো, হাস্য কৌতুক রসাত্মক বা হাস্য রসাত্মক। প্যাস্টোরাল জানো যে গ্রামীণ কোনো কাহিনী। এটি সরল গ্রামীণ জীবনের আড়ালে রাজদরবারের অহংকার ও ক্ষমতার যে লোককে কটাক্ষ করে নৈতিকতা শেখায়, সেটা প্যাস্টোরাল। প্যাস্টোরাল মানেই হচ্ছে গ্রামীণ সভ্যতার কিছু দেখাবে, সেখান থেকে তোমাকে কিছু একটা শিক্ষা দেবে। আর কনক্লুশনে আমরা দেখি, স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কেবল একটি সমালোচনার জবাব ছিল না, এটি ছিল সাহিত্যের স্বাধীনতার একটি চিরন্তন ঘোষণা। সিডনি প্রমাণ করেছেন যে বিজ্ঞান বা ইতিহাস মানুষকে বাহ্যিক পৃথিবীর তথ্য দিতে পারে, কিন্তু একমাত্র কবিতাই পারে মানুষের আত্মাকে ভেতর থেকে পরিশুদ্ধ করতে। আমি আবারও বলছি, একমাত্র কবিতাই পারে মানুষের আত্মাকে ভেতর থেকে পরিশুদ্ধ করতে, বিবেককে জাগ্রত করতে এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই মেইন কথাটুকুই এখানে বলেছেন, যে কবিতার মাধ্যমে আমরা আত্মাকে শুদ্ধ করি, আমরা জীবনে নতুনভাবে বাঁচতে পারি এবং নতুন কিছু শিখতে পারি আনন্দের সাথে। কিন্তু যেখানে বিজ্ঞান এবং ইতিহাস হচ্ছে কি আমাদেরকে নর্মাল শিক্ষা দেয়, মানে একুরেট শিক্ষা দেয় বা লজিক্যালি শিক্ষা দেয়, যেখানে কোনো আনন্দ নেই, যেগুলো পড়ে আমরা আসলে আনন্দ পাই না। অন্যথায় আর অপরদিকে কবিতা পড়ে আমরা আনন্দও পাই, শিক্ষাও পাই। সেই জন্য কবিতার আসলে মূল্য রয়েছে, এই কথাই তিনি আসলে বলতে চেয়েছেন